বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের ১ আগস্ট থেকে কার্যকরের কথা জানিয়ে ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি। সুযোগ আছে দর কষাকষির। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনাটা শেষ হয়ে যায়নি, ভালো কিছুর প্রত্যাশা করছে এবং সেই ভালো কিছু বের করে আনা বা বের হয়ে আসার সময় শেষ হয়ে যায়। ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট ছাত্র আবরারের কবর জিয়ারত করে কুষ্টিয়া এনসিপির পদযাত্রা শুরু। গণসংযোগ ও পথসভা হবে মেহেরপুরেও। পিআর পদ্ধতিতে আসন বণ্টন নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় জটিলতা। বিএনপির বিপরীত অবস্থানে জামায়াত এনসিপি। যে দলটি 1% ভোটও পেয়েছে তারা যখন একজন প্রতিনিধি সংসদে পাঠাতে পারবেন, তাদের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা সম্ভবপর হবে। তাদের কোনো প্রার্থী জিতবে সেরকম সম্ভাবনা নাই, তারা এগুলোর পক্ষে কথা বলতে পারে স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক উদ্দেশ্যে। মৌসুমী বায়ুর কারণে সারা দেশে বৃষ্টিপাত, কোথাও কোথাও জলাবদ্ধতা। আগামী 5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। সারা বাংলাদেশেই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। সরকারি হাসপাতালে নেই চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা। উপসর্গ দেখে চলছে চিকিৎসা, তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছেও। জ্বরের সাথে পাওয়ার ফুলন দিছে, এখন সব শরীর বিষ, শরীরে খুব ব্যথা, তাই শরীর কাঁপতেছে। রিসেন্টলি বেড়েছে, বছরের শুরুতে তো আর এত বেশি ছিল না, এখন পর্যন্ত টোটাল সম্ভবত 100 মতো হয়েছে। সিরাজগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশা থাকা বাবা ছেলে নিহত। গেল বছরও টাঙ্গাইলে 1.5 শতাধিক সড়ক দুর্ঘটনা, ঝরেছে 135 প্রাণ। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বাংলাদেশ সহ 14টি দেশে নতুন করে শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। আর সে দেশে পণ্য রফতানি করতে হলে এখন 35% শুল্ক গুনতে হবে ঢাকাকে, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। একই সাথে 2 মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের উপরে 25% শুল্ক আরোপ করা হয়েছে। অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আলোচনার দরজা খোলা রয়েছে। সোমবার দক্ষিণ এশিয়া সহ আফ্রিকা ও ইউরোপের 14টি দেশের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশগুলোর প্রধানদের কাছে পাঠানো চিঠির ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। ঢাকার উপর 35% শুল্ক নির্ধারণ করেছে ওয়াশিংটন। খাতভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হবে নতুন এই হার। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রয়োগ করলেও গুনতে হবে চড়া শুল্ক। তবে যুক্তরাষ্ট্রে স্থাপিত বাংলাদেশি প্রতিষ্ঠানের পণ্য থাকবে শুল্কারোপের আওতামুক্ত। বছরে দেশটিতে প্রায় $840 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। প্রতিটি দেশের জন্য নিজস্ব বাণিজ্য পরিকল্পনা তৈরি করছেন প্রেসিডেন্ট। এই প্রশাসন এখন সেদিকেই মনোনিবেশ করছে। অনেক ইতিবাচক সাড়া পাচ্ছি। আমেরিকা আর আমেরিকান জনগণের জন্য সেরা চুক্তিগুলোই করতে চায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অন্যতম 2 বাণিজ্যিক মিত্র ভাবা হতো দক্ষিণ কোরিয়া এবং জাপানকে। ওয়াশিংটনে রফতানিকারকদের মাঝে 5ম অবস্থানে টোকিও, গেল বছরে যার পরিমাণ ছিল $148 বিলিয়ন। সিউলের অবস্থানও এই তালিকায় 10ম, কিন্তু 2 দেশের ওপরই আরোপ করা হয়েছে 25% শুল্ক। এছাড়াও মিয়ানমার, মালয়েশিয়া, কম্বোডিয়া, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশের উপর আরোপিত হয় 25 থেকে 40% শুল্ক। তবে দর কষাকষির সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। শুল্ক কার্যকরের সময়সীমা ঠিকঠাকই আছে, কিন্তু শতভাগ নয়। কেউ যদি আলোচনার ভিত্তিতে ভিন্ন প্রস্তাব দেয় সেটিও বিবেচনা করব, কিন্তু এখনকার জন্য এটিই নির্দিষ্ট। আগামী মাসের 1 তারিখ থেকেই কার্যকর হবে এই শুল্ক নীতি। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ইস্যুতে গেল সপ্তাহে নতুন চুক্তি করে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। ফলস্বরূপ 46% থেকে কমিয়ে দেশটির উপর 20% শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ।
ওয়াশিংটনে অবস্থানরত বাণিজ্য উপদেষ্টা আগামীকাল শুল্ক নির্ধারণের বিষয়ে আলোচনায় যোগ দিবেন। আর এই বৈঠকের জন্য বাণিজ্য সচিবও যাচ্ছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামীকালের 1-to-1 বৈঠকে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে আলোচনা হবে, এমনটাই তার প্রত্যাশা। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি কথা জানিয়ে বলেছেন, ভিয়েতনামের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কম হলেও শুল্ক বেশি নির্ধারণ করা হয়েছে। জানান, ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বাংলাদেশের তুলনায় বেশি, অথচ দেশটির ট্যারিফ অনেক কম নির্ধারণ করা হয়েছে। এ সময় অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি আগের তুলনায় 2 ভাগ কমেছে, যা ক্রমাগত আরো কমবে। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্শিয়াল যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিং এর পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। এদিকে ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা জানিয়েছেন, এখনো মার্কিন সরকারের সাথে আলোচনার সুযোগ আছে। 9 জুলাই বৈঠক করবেন সফররত বাংলাদেশ প্রতিনিধি দল। ভালো সিদ্ধান্ত আসবে এমনটাই মনে করেন নীতি নির্ধারকরা। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনাটা শেষ হয়ে যায়নি। ডোনাল্ড ট্রাম্পের চিঠির মধ্য দিয়ে 35% শুল্ক আরোপ করা হয়েছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বাংলাদেশ তার সর্বোচ্চ শক্তি দিয়ে আলোচনা করছে, ভালো কিছুর প্রত্যাশা করছে, এবং সেই ভালো কিছু বের করে আনা বা বের হয়ে আসার সময় শেষ হয়ে যায়নি। আলোচনাটা চলমান আছে এবং আগামী 9 তারিখে, এই 9 জুলাই পরবর্তী আলোচনার তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আমরা পর্যালোচনা শুনবো। আমাদের সাথে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির যুক্ত আছেন, তিনি আমাদেরকে এ বিষয়ে কিছু ধারণা দিবেন। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। বাংলাদেশের উপরে এই যে বাড়তি কর 35% শুল্ক আরোপ করা হলো, এর কেমন প্রভাব পড়তে পারে জানাবেন? আর একটি বিষয়ে, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার কেমন হবে? ধন্যবাদ। বাংলাদেশের যে রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, সেটি কিন্তু একটা হুমকির মধ্যে পড়বে। তবে যেটি আমরা শুনতে পেলাম যে, এবং চিঠি থেকে যেটা আমরা দেখতে পেয়েছি, যে এটা চূড়ান্ত নয় এবং আলোচনার দরজা খোলা আছে। তবে একটা বিষয় পরিষ্কার, সেটা হলো যে গত 3 মাসে আমাদের যে আলাপ আলোচনা বা বাংলাদেশের দিক থেকে যে প্রস্তাবগুলো গেছে, সেগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ওইরকম আকর্ষণীয় মনে হয়নি বলেই কিন্তু আজকে আমরা এই চিঠিটা পেলাম। এর মধ্যেই ভিয়েতনাম অনেক দূর কাজ করেছে এবং আমাদের অন্যান্য যারা প্রতিযোগী রয়েছেন, বিশেষ করে যে ভারতের সঙ্গে একটা প্যাচ আপ হয়েছে, এবং একই সঙ্গে পাকিস্তানের ইতিমধ্যে যে শুল্ক রয়েছে সেটি কিন্তু 29% এবং বাংলাদেশের তুলনায় অনেক কম। তো সব মিলিয়ে কিন্তু আমাদের যারা প্রতিযোগী, তারা আমাদের চাইতে অনেক ভালো ইতিমধ্যে করে ফেলেছে এবং তারা হয়তো আর কয়েকদিনের মধ্যে আরো বেশ কিছু অগ্রগতি অর্জন করবে। কিন্তু সেই দিক থেকে আমরা অনেকটা পিছানো। এই কারণেই আসলে আমরা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে একটা অগ্রগতি করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে পুরো ডিসকাশন থেকে আউটে চলে যাব। একটা বিষয় যেটা বলা হচ্ছিল, সেটা হলো উইন উইন সিচুয়েশনে যাব, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে উইন উইনের চিন্তাটা বাদ দিতে হবে। এখন আমাদের সেফটি জোনে যেতে হবে এবং সেটার জন্য খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। সেফটি জোনের কথা বলছিলেন, এবং আগামীকাল তো বাংলাদেশের প্রতিনিধি দলের একটি বৈঠক করারও কথা রয়েছে, আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। সে বিষয়ে আপনার কি মনে হয়, আলোচনার সুযোগ যেহেতু রয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের আসলে করণীয় কি? হ্যাঁ, আলাপ আলোচনা তো চলবে। আমি মনে করি যে আগামী 7 দিনই আলাপ আলোচনা করতে হবে এবং করে সবচেয়ে একটা ভালো অবস্থায় যেতে হবে। এখন যেটি হচ্ছে যে উপদেষ্টা পর্যায়ে কিন্তু সিদ্ধান্ত হয়, কিন্তু তার নিচে যারা সচিব বা অন্যান্য যারা কর্মকর্তা, তারা কিন্তু আসলে এই টেকনিক্যাল নিটিগ্রিটির কাজগুলো করে থাকেন। তো এখন সচিবরা বা ওই পর্যায়ে যদি আমাদের পণ্য ধরে ধরে বা একটা শুল্কের কথা চিন্তা ভাবনা করা হয় এবং একটা অপটিমাল একটা রেট যদি নির্ধারণ করা যায়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বা এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে মন্ত্রী পর্যায়ে। সুতরাং সেইভাবে আমাদের কাজ করতে হবে এবং আমাদের দিক থেকে মানে সম্পূর্ণ প্রস্তাবটা দিতে হবে তাদের কাছে এবং তাদেরকে বলতে হবে যে না, আমরা আমদানি করবো তাদের কাছে এবং একই সঙ্গে শুল্কটা কমাবো, এবং একটা পরিষ্কার দিক নির্দেশনা যদি দিতে পারি যে কতটুকু পরিমাণে আমরা আমদানি বাড়াবো আগামী 1 বছরে এবং তাতে করে বাণিজ্য ঘাটতি কতটুকু কমবে, সেইটা যদি পরিষ্কার করতে পারি তাদের কাছে, তাহলে কিন্তু তারা সন্তুষ্ট হবেন। এবং একই সঙ্গে শুল্ক এবং অশুল্ক বাধা দূর করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেটা সুনির্দিষ্টভাবে তাদেরকে বলতে হবে। এবং একই সঙ্গে চুক্তির অন্তত যদি একটা খসড়ায় আমরা উপনীত হতে পারি আগামী 2-3 দিনের ভিতরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিকে হয়তো আমরা যেতে পারবো।
সেটি তো নিশ্চয়ই। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, বাংলাদেশিদের মার্কিন মূলকিত বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বর্তমানের যে প্রেক্ষাপট, তাতে চ্যালেঞ্জ কি বলে আপনার কাছে মনে হচ্ছে? হ্যাঁ, তারা যেটা বলেছে সেটি হলো যে বাংলাদেশের কোম্পানিগুলো, মানে যেগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে, সেই কোম্পানিগুলো যদি ওইখানে যায় এবং সেখানে বিনিয়োগ যদি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাবে, মানে তখন কিন্তু আর এই সমস্যাটা তৈরি হবে না। কিন্তু তা যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো কোম্পানিগুলো তার বিনিয়োগ করতে পারে, তো সেটা একটা সুযোগ আছে। কিন্তু একই সঙ্গে বাংলাদেশে অবস্থিত বিদেশি যে কোম্পানিগুলো আছে, যারা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে, তারাও কিন্তু এই সুবিধাটা পেতে পারে। সুতরাং আমাদের এখানে অনেকগুলো সুযোগ খোলা আছে। একই সঙ্গে হচ্ছে এই অশুল্ক বাধা দূর করা এবং তার পাশাপাশি একটা বিনিয়োগের পরিকল্পনা তৈরি করা। তো এটা করতে পারলে আমি মনে করি যে দুটো পথেই আমাদের অগ্রসর হওয়া সম্ভব। জি, একটি বিষয় জানতে চাচ্ছি, ভিয়েতনামের বিষয়টি তো আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত। পোশাক খাতের যে প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনামের তুলনায় দেখা যাচ্ছে যে বাংলাদেশি পণ্যের শুল্ক হার অনেক বেশি হয়েছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার কেমন হবে? না, ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক আছে। মানে তারা কিন্তু 1990-এর দশকের শুরুতেই বাণিজ্য চুক্তি করেছে এবং এটা নতুন ধরনের আরেকটা শুল্ক চুক্তি তারা করতে যাচ্ছে। তো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামের একটা ভালো উপস্থিতি ইতিমধ্যেই আছে এবং বাংলাদেশের তুলনায় প্রায় দ্বিগুণ মানে ভিয়েতনাম এই তৈরি পোশাক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, এবং তাদের সঙ্গে যেহেতু ইতিমধ্যে বোঝাপড়াটা একটা ভালো অবস্থাতে আছে, সুতরাং তারা এই গত 3 মাসটাকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে। সেই কাজে কিন্তু আমরা লাগাতে পারিনি সেভাবে। আমরা কথা বলেছি, অনেক বিভিন্ন রকমের শব্দ চয়ন করেছি, কিন্তু কাজের কাজ কিন্তু সেভাবে হয়নি। তো এই ভিয়েতনাম দেখিয়ে দিয়ে গেল যে আমাদের কতটুকু দুর্বলতা রয়েছে। আমি মনে করি যে এখন এই শিক্ষাটা নিয়ে আমাদের খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে। নিলে আমি মনে করি যে এটা বাংলাদেশের পক্ষে সম্ভব, মানে একটা ভালো চুক্তিতে উপনীত হওয়া। এটি বাংলাদেশের পক্ষে সম্ভব। ডক্টর মাহফুজ কবির, অনেক ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। ভালো থাকবেন আপনি। সংসদে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে আসন বন্টন আলোচনায় জটিলতায় পড়েছে ঐকমত্য কমিশন। উচ্চ কিংবা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি। প্রচলিত পদ্ধতির পক্ষে তারা, আর জামায়াত ও এনসিপি উভয় কক্ষেই চায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন অন্তত উচ্চ কক্ষে থাকতে পারে পিআর পদ্ধতি। সহকর্মী শাকিল হাসানের রিপোর্ট। এখন আমি অনুরোধ করব, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগোচ্ছে অনেক কিছু। সংস্কার ইস্যুতে দলগুলোর সঙ্গে আলোচনায় সময় পার করছে ঐকমত্য কমিশন। অনেক বিষয়ের মধ্যে ব্যাপক আলোচনা পিআর পদ্ধতি নিয়ে, অর্থাৎ সারা দেশে কোনো দলের প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে ঠিক হবে দলটির আসন সংখ্যা। বিএনপি ও সমমনা কয়েকটি দল নির্বাচনে আগের মতো সরাসরি ভোটের পক্ষে। অন্যদিকে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল পিআর পদ্ধতি চায়। ঐকমত্য কমিশন বলছে নিম্ন কক্ষে না হলেও উচ্চ কক্ষে এই পদ্ধতির প্রয়োগ করা যেতে পারে। বিএনপি চাচ্ছে যে উচ্চকক্ষ হোক, কিন্তু উচ্চকক্ষ হবে নিম্নকক্ষে তাদের যে সংসদ সদস্যদের হার, সেই হারের ভিত্তিতে, ভোটের হারের ভিত্তিতে নয়। তো এটা হলে এটা মানে অর্থহীন হবে। যদি উচ্চকক্ষে পিআর পদ্ধতির মতো নির্বাচন হয়, তাহলে যে দলটি 1% ভোটও পেয়েছে, তারা যখন একজন প্রতিনিধি সংসদে পাঠাতে পারবেন, সেই দলের বক্তব্য এবং সেই দলের যারা ভোটাররা আছেন তাদের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা সম্ভবপর হবে। বিএনপি ও সিপিবি মনে করছে পিআর বা সংখ্যানুপাত পদ্ধতির আলাপ মানে সময় ক্ষেপণ। এটি ছোট দলগুলোর স্বার্থ হাসিলের কৌশল। যারা মেজর পলিটিক্যাল পার্টি, তাদের উপরে কিছুটা চাপ সৃষ্টির জন্য ছোট ছোট রাজনৈতিক দলের বিভিন্ন রকম কৌশল থাকে। তাও হতে পারে নিম্নকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের তো প্রশ্নই আসে না, সুযোগই নাই। আমরা যে ব্যাপারে সবাই একমত হব করব, আর যদি 19 বিষয় আলোচনা করে চেষ্টা করবো ঐক্যমত্য, না হলে করব না। তা সরকার যদি ওইখানে থাকে তাহলে এই আলোচনা, আমি তো মনে করি ঐক্যমত্য কমিশনে এই আলোচনা উঠবেই না। নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা ঐকমত্য কমিশনের টেবিলে কেন, তা নিয়েই প্রশ্ন সালাউদ্দিন আহমেদ ও রুহিন হোসেন প্রিন্সের। গুরুত্ব দিতে বলছেন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের পথ সুগম করার ওপর। মনে করি এখন এই আলোচনায় সময় ক্ষেপণের দরকার নাই, এবং নির্বাচিত পার্লামেন্ট আগামীতে ডিসিশন নেবে আলাপ আলোচনা করে যে আনুপাতিক পদ্ধতিতে আমরা পার্লামেন্ট করব না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব। সাধারণভাবে নির্বাচন হলে কোনো আসনে
তাদের কোনো প্রার্থী জিতবে সেরকম সম্ভাবনা নাই, তারা এগুলোর পক্ষে কথা বলতে পারে, স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক ফায়দার জন্য বলতে পারে। কয়েকটি দেশে নজির থাকলেও বাংলাদেশের ভোটের সংস্কৃতি ইতিহাস সংখ্যানুপাতের উপযোগী নয়, তাই সমর্থন করে না বিএনপি, বলছেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের অনুষ্ঠানের দিকে জোর দেওয়া দরকার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যে সকল বিদেশি পর্যবেক্ষক গত 3টি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসি ভবনে কানাডিয়ান হাই কমিশনারের সাথে সিএসির বৈঠক হয়েছে। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ভোটের দিন এখনো চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হওয়ার 2 মাস আগে সবাইকে জানিয়ে দেওয়া হবে সময়সীমা। আরও জানান, বাংলাদেশের আগামী নির্বাচনে কানাডার সহায়তা চেয়েছে কমিশন। দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিং সহ বিভিন্ন বিষয়ে এই সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে নির্বাচন ভবনে যান কানাডিয়ান হাই কমিশনার সহ 2 সদস্যের প্রতিনিধি দল। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও জলাবদ্ধতাও দেখা দিয়েছে। একটানা বৃষ্টিতে ফেনী শহরের প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে, যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও ডাক্তারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোড সহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ। কোথাও কোথাও বাসাবাড়ি এবং দোকানপাটেও পানি ঢুকেছে, এতে করে বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সকালে স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষজন দুর্ভোগে পড়েন। আবহাওয়া অফিসের তথ্য, গেল 24 ঘন্টায় ফেনীতে 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। শুরু হয়েছে এবং সকাল থেকে টানা কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে। আমরা এখানে আসার পরে 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করাইছে, তারপরে যে আমাদেরকে শীতলকুচি আলোচনা পরীক্ষা করতে হবে। সবগুলো রোড পানিতে ডুবে গেছে। স্কুল পড়ুয়া যে সকল বাচ্চারা আছে তারা স্কুলে যেতে পারছে না। আরও যদি বৃষ্টি হয় তাহলে বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকবে এবং কি আমাদের শান্তি দাঁড়াতেও অনেক পানি। আমার বাসাতে অলরেডি পানি 1 ইঞ্চি হয়ে গেছে। মিটারগুলো একবারে পানির নিচে চলে গেছে। কয়েকবার বিদ্যুৎ অফিসে ফোন করা হয়েছে লাইন বন্ধ করার জন্য, কিন্তু এরা এখনো বন্ধ করে নাই। এদিকে নোয়াখালীতে টানা বৃষ্টিতে শহরের প্রায় সব সড়ক অলিগলি পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় বাসাবাড়িতেও পানি ঢুকেছে, চরম ভোগান্তিতে বাসিন্দারা। অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে হাতিয়ার নিঝুম দ্বীপ, ঢালচর সহ নিম্নাঞ্চল। এদিকে ভারী বৃষ্টিতে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত 232 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম, বরিশাল বিভাগের পাশাপাশি সিলেট, খুলনা, ঢাকা সহ দেশের বেশিরভাগ স্থানেই বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী 5 দিন সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা বাংলাদেশেই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আজকের সকাল 10টা থেকে আগামী বিকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। দেখে আসতে চাই ফেনীতে এখন কি অবস্থা। আমাদের সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফ, 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি। জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন আমাকে জানাবেন।
বৃষ্টি সেটি এখন বেড়ে 343 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বশেষ 24 ঘন্টায়। এখনও ঠিক এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের যে প্রধান যে সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এবং হচ্ছে যে রামপুর যে রাস্তার মাথা যেটি এটির একদম মাঝখানে। আমি আপনাকে দুটি সড়কের চিত্র একটু দেখানোর চেষ্টা করছি। একটি হচ্ছে যে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে, এখানে বলা চলে যে একদম যানবাহন বন্ধ হয়ে গিয়েছে। যে সকল প্যাডেলে যে সকল রিক্সা যেগুলো আছে সেগুলো এখন চলাচল করছে। অনেকগুলো যান্ত্রিক যে সকল পরিবহন যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেকটা মাঝপথে গিয়ে বিকল হয়ে গিয়েছে এবং কি তাদের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা পড়েছে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে তাদের এ ধরনের দুর্ভোগের পড়ার যে কারণ সেটি হচ্ছে ফেনী শহরের যে সকল অভ্যন্তরীণ যে সকল খালগুলো রয়েছে, দমদমা খাল, পাগলের ছড়া এবং খাজা আহমদ লেক, এই সকল লেকগুলো দখল হয়ে যাওয়ার কারণে মূলত ফেনী শহরের যে সকল বাসিন্দা যারা আছে তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি একটু ফেনী শহরের যে রামপুরের যে ভিতরের যে অবস্থা সেটি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যে সকল দোকানপাটগুলো রয়েছে সেই সকল দোকানপাটগুলোর চিত্র আপনি একটু দেখানোর চেষ্টা করছি। যে দোকানের ভিতরে যে দেখছেন যে এখনো পানি ঢুকে গেছে এবং কি হচ্ছে যে এখানে শাটারের দেখছেন যে অনেক দোকানপাট আসলে খোলা হয়নি। যাদের দোকান মালিকরা আসতে পারেনি তারা হয়তো এসে দেখবেন যে তাদের দোকানের যে আসলে ভয়াবহ যে চিত্র সেটি হয়তো দেখা যাবে। এখানকার একজন দোকান মালিক রয়েছে, আমি একটু তার সাথে কথা বলবো। আপনারা আসলে কত বছর ধরে এরকম দোকানের শিকার হচ্ছেন? সালামু আলাইকুম, আমি এফএম ফার্মেসি প্রোপাইটার ফেনী। আমরা আজকে 2 বছর ফেনীতে এভাবে বন্যা কবলিত হচ্ছি। 2024 সালে আগস্টের বন্যা আমাদের সব ধ্বংস হয়ে গেছে। 2025 সালে আমরা আবার জুলাইয়ের বন্যা আমরা সব শেষ হয়ে গেছে গই। এভাবে হঠাৎ করে বন্যা কবলিত হয়ে আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে গই। আমাদের মালপত্র যা আছে আমরা সরাইতে পারি নাই সব। দেখছেন যে এই যে আরো কিছু দোকানপাটের চিত্র একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি। যে দোকানে যেভাবে পানি ঢুকে গেছে এবং তাদের যে অবর্ণনীয় যে ক্ষতি হয়েছে সেই চিত্রটি আপনি দেখছেন। তবে এর বাইরে হচ্ছে যে ফেনী শহরের ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া এবং কি ফেনী শহরের মিজান রোডে এখনো কোথাও কোমর সমান পানি আবার কোথাও হাঁটু সমান পানি রয়েছে। বৃষ্টি দেখছিলাম আমরা। ধন্যবাদ আরিফ। চিকুনগুনিয়ার লক্ষণ নিয়ে প্রতিদিন অনেক রোগী হাসপাতালে যাচ্ছেন, কিন্তু দেশের কোনো সরকারি হাসপাতালেই চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা নেই। এর ফলে এই রোগের বিস্তার নিয়ে কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। যা উপসর্গ দেখি চিকিৎসা চলছে। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল প্রতিদিন হাজারের মতো রোগী আসেন জরুরি বিভাগে। বেশিরভাগেরই জ্বরের উপসর্গ, অনেক রোগীর গায়ে তীব্র ব্যথা। এগুলো ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের প্রধান উপসর্গ। জ্বর হচ্ছে, জ্বরের সাথে পাওয়াত ফুলন দিছে, এখন সব শরীর বিষ। জ্বর আজকে 3 দিন ধরে, শরীর ব্যথা, তারপরে মাথা ব্যথা, শরীরে খুব ব্যথা, তাই শরীর কাঁপতেছে। অ্যালার্জি, শরীর ফুলে গেছে, গা হাঁটতেও পারি না, ব্যথার চুটে খাইতে পারি না, পুরা গা ব্যথা, তারপরে হালকা শুকনা কাশি আছে, পেটের পিছন দিক দিয়ে ব্যথা। ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকলেও নেই চিকুনগুনিয়ার। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণ অনেকটা একই রকম হওয়ায় রোগ শনাক্ত করা কঠিন হচ্ছে। তার উপর দেশের সরকারি হাসপাতালগুলোতে নেই চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা, তাই চিকিৎসা দিতে হচ্ছে লক্ষণ দেখে। চিকুনগুনিয়া ডায়াগনোসিস হচ্ছে না, কিন্তু সাসপেক্টেড কেস অনেক। গায়ে ব্যথার কথা অনেক বেশি আসছে, দুরকম। একটা হচ্ছে পুরো শরীরে গায়ে ব্যথা, আরেকটা হচ্ছে গিটে গিটে ব্যথা। তখন আমরা একটু কনফিউজ হচ্ছি এটা কি ডেঙ্গি নাকি চিকুনগুনিয়া। ডেঙ্গি ট্রিটমেন্টটাই আমরা দিতে থাকি, শুধু যেটা চিকুনগুনিয়ার ক্ষেত্রে অনেক বেশি গায়ে ব্যথা থাকে, তখন আমরা যে পেইন কিলার নর্মালি দিতে পারি, কিন্তু ডেঙ্গির সাসপিশনের জন্য আমরা পেইন কিলারটা অ্যাভয়েড করি। রোগের বিস্তার জানতে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 340টি নমুনা পরীক্ষা করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। প্রায় 45% নমুনায় চিকুনগুনিয়া ধরা পড়ে। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে চিকুনগুনিয়ার পরীক্ষা শুরু হয়েছে, তবে নেই তেমন প্রচার। 7টি নমুনার RT-PCR করে চিকুনগুনিয়া শনাক্ত হয় 3টিতে। আমাদের এখানে চিকুনগুনিয়ার জন্য 2টা পরীক্ষা হয়, একটা হলো রিয়েল টাইম PCR আর আরেকটা হলো র্যাপিড টেস্ট বা ICT যেটা আমরা বলি। তো ICT এখন পর্যন্ত আসলে রিসেন্টলি বেড়েছে, বছরের শুরুতে তো আর এত বেশি ছিল না। এখন পর্যন্ত টোটাল সম্ভবত 100 মতো হয়েছে। আর PCR আমরা শুরুই করেছি গত সপ্তাহ থেকে, তো এখন পর্যন্ত আমাদের 7টা টেস্ট হয়েছে। ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও মশার কামড়ে হয়। এই রোগের জটিলতা থাকে দীর্ঘদিন। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জে 2 এলাকাবাসীর সংঘর্ষে একজনের নিহতের ঘটনা ঘটেছে। এরপর থেকে পরিস্থিতি থমথমে এবং এই শহরে 144 ধারাও জারি রয়েছে। সহকর্মী প্রদীপ দাস সাগর খোঁজ খবর রাখছেন, দেখে আসতে চাই কি আপডেট আছে। প্রদীপ, এলাকার পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সংঘর্ষে হতাহতের ঘটনায় কোনো মামলা হচ্ছে কি?
বৃষ্টি আসলে এখন এই এলাকায় বৃষ্টি হচ্ছে, যে কারণে পরিস্থিতি কিছুটা শান্ত বলা যায়। তবে নবীগঞ্জে আসলে সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে এবং গতকাল যে 4 ঘন্টাব্যাপী যে তাণ্ডব বলা যায় যেটি চলেছে, এতে অনেকগুলো দোকান ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠানে হয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে সেগুলো আসলে একেবারেই ভস্মীভূত হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে দোকানে আসলে আর কিছুই অবশিষ্ট নেই। স্থানীয়রা যেটি বলছেন যে অন্তত 50টি প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে এবং 3 থেকে 4টি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে সেগুলোর থেকে কোনো মালামালি আসলে রক্ষা করা যায়নি। আর মামলার যে বিষয়টি বললেন, এখন পর্যন্ত আসলে দুই পক্ষের কেউই থানায় মামলা দায়ের করেনি। তবে যেহেতু পুলিশ আহত হয়েছেন 5 জন, এ কারণে পুলিশ একটি পুলিশ অ্যাসল্ট মামলা সেটির প্রক্রিয়া তারা করছেন এবং গতকাল রাতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে 7 জনকে তারা গ্রেফতার করেছেন এবং তাদেরকে আজকে আদালতে পাঠানো হয়েছে। যেহেতু একজন নিহত হয়েছেন, কিছুক্ষণ পর হয়তো তার মৃতদেহ এলাকায় নিয়ে আসা হবে। তো এটি নিয়ে এক ধরনের উত্তেজনা রয়েছে এবং শহরের যে থমথমে পরিস্থিতি সেটি আসলে এখনো রয়েছে। দুই পক্ষই এক ধরনের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি হয়তো হতে পারে এবং এর জন্য 144 ধারাও জারি আছে সেখানে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। আমরা একটু নয়াপল্টনে যাব, সেখানে বিএনপির সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ কথা বলছেন, সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে, তারা সেটি রাখছে। এই ধরি মাছ না ছুঁই পানির মতো তাদের আচরণ। কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের তো উদ্দেশ্য, আমরা ওরা বিএনপির নামে করছে, আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যে এদেরকে ধরুন। এবং যারা নানা রঙে নানা কালারে এবং বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা শোনা যাচ্ছে, তাদেরকে তো একবারই সম্পূর্ণরূপে ধরা ছোঁয়ার বাইরে। তো এটা কি হতে পারে? একটি রাজনৈতিক দলের একটি কর্মী সভার মধ্যে পুলিশ কর্মকর্তা পোশাক পরে বক্তৃতা করছে, এটা আওয়ামী লীগের আমলে এটা সম্ভব, এখন কি করে এটা সম্ভব? এই ঢাকা মহানগরীতে এই ঘটনা ঘটেছে, এটা হতে পারে? একটা পুলিশ অফিসার, একজন প্রশাসনিক কর্মকর্তা, সে ছাত্র জীবনে যে কোনো ছাত্র সংগঠন করতে পারে, তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু তার কর্তব্য বাস্তবায়নের সময় সে কখনোই তার রাজনৈতিক ইচ্ছা এবং আদর্শের কথা প্রতিফলন করবে না। বললাম তো সেটা। তো এখন কেন এটা তো আমরা দেখেছি মুজিব কোট পরে এসপিকে বক্তৃতা করতে আওয়ামী লীগের আমলে। তো এখন কেন সেই অবস্থা? আরেকটি ভিন্ন একটি সংগঠন, এটা তো সম্পূর্ণরূপে চাকরি বিধির পরিপন্থী। এনসিপির জুলাই পদযাত্রার 8ম দিনের কর্মসূচিতে আজ কুষ্টিয়ায় পদযাত্রা ও গণসংযোগ করবে। তার আগে ছাত্রলীগের নির্যাতনে প্রাণ যাওয়া আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতৃবৃন্দ। আমাদের সহকর্মী লামিয়া তিথি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তিথি, এনসিপি নেতৃবৃন্দের এখনকার অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি এবং আজকের যেই পথসভা কিংবা পদযাত্রা, তাতে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। যদি বলি যে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু নবগঠিত যে দলটি রয়েছে, যে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু বেশ গুরুত্ব জুলাই পদযাত্রা যেটি চলছে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু তারা এই কর্মসূচি তারা চালু করেছে। এবং এই কর্মসূচি বলতে যদি বলি যে বাংলাদেশের কিন্তু 64 জেলাতেই তারা এই কর্মসূচি পালন করবে। ঠিক কিন্তু এই 64 জেলার মধ্যে এই যে কুষ্টিয়া, তারা হচ্ছে এই 8ম দিনে কিন্তু কুষ্টিয়াতে এসেছেন এবং পথসভা করছে। সকাল 12:30 নাগাদ কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম এবং তার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন এবং তারা কিন্তু সেখানে বলেছিলেন যে ভারতীয় আগ্রাসনের ভারতের বিপক্ষে যে স্ট্যাটাসের কারণে আবরার ফাহাদের প্রাণ দিয়েছিল, সেই কথাও কিন্তু যে নাহিদ ইসলাম রয়েছেন দলের আহ্বায়ক, কিন্তু সেটা তুলে দিয়েছে। একই সাথে কিন্তু আবরার ফাহাদের বাবার সাথে যখন নাহিদ ইসলাম কথা বলছিলেন, তখন কিন্তু আবরার ফাহাদের বাবাও বলেছেন যে সরকারকে এই যে পলাতক আসামি রয়েছে বা যারা জড়িত রয়েছে যে 25 জন, সেই 25 জনকে কিন্তু তার তাদের যে
বিচার রয়েছে সেই সুষ্ঠু বিচার যেন হয়। আমি যদি একটু দেখাই যে হচ্ছে আমার পেছনের গাড়িটাই কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম রয়েছেন যে সামনের থেকে বসে আছেন। কিছুক্ষণ আগে যে আমরা আবরার ফাহাদের যে কবর জিয়ারত শেষ করেছেন এবং তার পরিবারের সাথে দেখা করেছে, এখন কিন্তু কুষ্টিয়ার যে পাবলিক লাইব্রেরি রয়েছে সেইখানে গিয়ে কিন্তু আরো পথসভাটা শুরু হবে। আর আজকের কার্যক্রম যদি একটু জানাই সেটা হচ্ছে পাবলিক লাইব্রেরির পথসভার মাধ্যমে কিন্তু কুমারখালী আজ তো আবার আমরা জানলাম গণসংযোগ ও পথসভা হবে মেহেরপুরেও, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে জানাবো। ধন্যবাদ তিথি। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। ভোরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চরিয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল দুই ছেলে এবং নূরজাহান হোটেলের সামনে পৌঁছালে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খন্দকার এবং তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক এবং হেলপার পালিয়েছে। টাঙ্গাইলে সড়ক পথ উন্নত হলেও দুর্ঘটনা কিছুতেই কমছে না। 2024 সালে 153টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 135 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা আরও বেশি। চলতি বছরের প্রথম 6 মাসেও প্রাণ হারিয়েছেন 60 জনের বেশি। সচেতন মহলের মতে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা দূর করতে না পারায় দিন দিন এই দুর্ঘটনা বেড়েই চলেছে। আর পুলিশ বলছে চালকরা সচেতন না হলে মৃত্যুর মিছিল থামানো যাবে না। চলতি বছরের 4 ফেব্রুয়ারির চিত্র এটি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের জোগাড়চর এলাকা। বেখেয়ালি ভঙ্গিতে রাস্তা পার হওয়া একটি 3 হুইলারকে ধাক্কা দেয় দ্রুতগতির দূরপাল্লার বাস। ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 জন। এই দৃশ্যটি আগের বছরের। টাঙ্গাইল কালিহাতির লিংক রোড। নিয়ম না মেনেই টার্ন নিচ্ছিল যাত্রীবাহী বাস। বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক সজোরে দেয় ধাক্কা, আর তাতেই উল্টে যায় পরিবহনটি। শুধু এই দুটি দুর্ঘটনা নয়, পুলিশ সুপারের কার্যালয় বলছে 2024 সালে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে 153টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 135 জন। আর চলতি বছরের জুন পর্যন্তই সড়কে রক্ত ঝরেছে 62 জনের। আহতের সংখ্যা 4 গুণেরও বেশি। অটো, ভ্যান, রিক্সা এগুলো সিএনজি দুই বাস যাচ্ছে, মাঝখানে ওরা ঢুকে অথবা ডান মোড়ের চিপের মধ্যে ঢুকে মোটরসাইকেল। এদেরকে দেখে আমাদেরকে খুব ভয় লাগে। বেপরোয়া গাড়ি চালায় অনেকে, এই কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। এই কবছরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক 4 লেন করা সহ বিভিন্ন সড়কের ব্যাপক উন্নতি হয়েছে। তবু কেন দিন দিন বাড়ছে সড়কে মৃত্যুর মিছিল? দেখা যাচ্ছে মহাসড়কের যেসব স্থানে টার্ন নিতে হয় ও গাড়ির চাপ বেশি, সেসব জায়গাতেই দুর্ঘটনা হচ্ছে বেশি। যে গাড়ি চালাচ্ছে সে লাইসেন্স পাওয়ার সত্যি যোগ্য কিনা এটা ভালো করে দেখে তারপরে সরকারের বা বিআরটিএর যে কর্তৃপক্ষ আছে তাদের লাইসেন্সটা দেওয়া উচিত। ইয়াং ছেলেরা মোটর সাইকেল নিয়ে সে হাইওয়ে রোডেতে বিক্ষিপ্তভাবে চলাচল করে এবং ইদানিং মোটর সাইকেলের দুর্ঘটনাটাই বৃদ্ধি বেশি পাচ্ছে। পুলিশের মতে দুর্ঘটনার কারণ মহাসড়কে 3 হুইলার ও মোটরসাইকেলের নিয়ন্ত্রণহীন চলাচল, ফিটনেসবিহীন দূরপাল্লার পরিবহন ও ট্রাফিক নিয়মনীতি সম্পর্কে চালকদের পর্যাপ্ত জ্ঞানের অভাব। শুধুমাত্র ট্রাফিক ব্যবস্থাপনা বা সরকারি সড়ক পরিবহন আইনের রুলস রেগুলেশনের মাধ্যমে এই প্যারামিটারে কিন্তু যদি আমরা কমাই, সেটা হয়তো আমাদের জায়গাটা থেকে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হলো মাত্র, কিন্তু এটাকে যদি সত্যি যদি রোধ করতে হয় তাহলে কিন্তু একটা সামাজিক অবস্থান তৈরি করতে হবে। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 23 জেলার গাড়ি চলাচল করে। ব্যস্ততম এই সড়ক নিরাপদ রাখতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সচেতন মহলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।